স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের অধ্যায় 2 গাণিতিক বাক্য দিয়ে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানের মধ্যে দেখুন 2 নম্বরে বলা আছে, 1 নম্বরে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলি প্রকাশ করি। এখানে অজানা রাশি মানে যে রাশিগুলো আমাদের জানা থাকবে না সেগুলোর বাক্য প্রকাশ করার ক্ষেত্রে আমরা ক ধরব। সেগুলো কি ধরব? ক ধরব। তাহলে দেখেন 1 নম্বরে বলা হয়েছে 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। 35-এর সাথে কত যোগ করলে, তাহলে যেহেতু বলছে যে 35-এর সাথে 1 নাম্বার, ঠিক আছে, আমাদের শুধু গাণিতিক বাক্য তৈরি করতে বলছে। তাহলে 35-এর সাথে কত যোগ করলে, দেখেন আমরা জানি না কত যোগ করলে 52 হয়। তাহলে কত যোগ করব সেটা জানি না, যেহেতু অজানা রাশিকে আমাদের ক ধরতে বলছে তাই আমরা ক ধরছি। তাহলে 35-এর সাথে ক যোগ করলে আমরা মনে করে নিলাম 52 হয়। ঠিক আছে, এভাবে গাণিতিক বাক্যটা মানে যে রাশিটা জানা থাকবে না সেটাকে ক ধরতে বলা হয়েছে। 2 নম্বরে বলল 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। দেখেন 32টা চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করছে। তাহলে কয়েকজন মানে কয়জন সেটা বলে দেয় নাই। তাহলে কয়জন সেটা যখন বলে দেয় নাই সেটা হলো অজানা রাশি। সেই অজানা রাশিকে আমরা কি দিয়ে সম্বোধন করব? ক দিয়ে। তাহলে 32টি চকলেট ক জনের মধ্যে ভাগ করে দিলে তারা প্রত্যেকে কয় টাকা করে পায়? কয়টি করে পায়? 8টি করে। তাহলে 32টি চকলেট আমরা এটাকে এভাবে লিখতে পারি, 32 ভাগ ক সমান 8। মানে 32টি চকলেট ক জনের মধ্যে ভাগ করে দিলে 8টা করে প্রত্যেকে পাবে। এবার 2 বলা হলো যে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্যটা লিখতে বলছে। এতক্ষণ শুধু আমরা গাণিতিক বাক্যগুলো লিখছিলাম, এখন বলতেছে গাণিতিক বাক্য লিখো, ক এর মানও নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ক ধরতে হবে অজানা সংখ্যাকে সেম আগের মতো, কিন্তু এবার সমাধান করতে বলছে। সমাধান মানে একটা উত্তরে নিয়ে আসার কথা বলা হয়েছে। তাহলে 1 নম্বরে বললো একটি সংখ্যার সাথে বিয়োগ করলে যোগফল 160 হয়। তাহলে একটি সংখ্যাটা কত? সংখ্যাটা জানি না আমরা, তাহলে সেই অজানা সংখ্যাটাকে আমরা ক ধরবো। তাহলে ক এর সাথে বিয়োগ করলে আমরা 160 হয় সেটা দেখাবো। মানে একটি সংখ্যাকে ক ধরবো, কর সাথে বিয়োগ করলে আমাদের 160 হয়। তাহলে লেখা যাক, আমরা 2-1 লিখতেছি। তাহলে এখানে লিখতে হবে ক এর সাথে, যেহেতু বলছে একটি সংখ্যার সঙ্গে কত যোগ করলে, একটি সংখ্যাটা কত সেটা আমাদের বলে দেয় নাই, তাহলে একটি সংখ্যার সাথে বিয়োগ করলে 160 হয়। এখন বলে দিছিল আমাদের যে ক এর মানটাও বের করতে হবে। তাহলে আমরা একটা নিয়ম জেনে রাখি। দেখুন ক লিখবেন, এই যে যোগ আকারে থাকা একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, পক্ষান্তর। পক্ষান্তর মানে কি সেটা আগে বুঝি। সমান চিহ্নের এক পাশ থেকে যে কোনো একটা সংখ্যা অন্য পাশে গেলে হয় বা সেটা এই পাশ থেকে ওই পাশে যাক, এই পাশ থেকে ওই পাশে যাক, মানে সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে কোনো সংখ্যা গেলে সেটাকে বলে পক্ষের অন্তর বা পক্ষান্তর। ঠিক আছে, তাহলে পক্ষান্তর মানে ডান পক্ষ থেকে বাম পক্ষে যায়, বাম পক্ষ থেকে ডান পক্ষে। ঠিক আছে, মানে সমান চিহ্নের বাম পাশটাকে বাম পক্ষ বলে, ডান পাশটাকে ডান পক্ষ বলে। ধরেন বাম পাশ থেকে ডান পাশে গেল, ডান পাশ থেকে বাম পাশে গেল, সেটাকে পক্ষান্তর বলে। এখন সেই পক্ষান্তরে যাওয়ার নিয়মটা হলো, যদি থাকে যোগ সংখ্যাটি তাহলে তাকে বানায় দিতে হবে বিয়োগ, যদি সংখ্যাটি থাকে বিয়োগ আকারে তাহলে বানায় দিতে হবে যোগ, যদি সংখ্যাটা গুণ আকারে থাকে তাহলে বানায় দিতে হবে ভাগ আকারে, আর যদি সংখ্যাটি ভাগ আকারে থাকে তাহলে বানায় দিতে হবে গুণ আকারে। তাহলে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এই কনসেপ্টটা আপনার মাথায় সেভ করে রেখে দেন, তাহলে কি আপনাদের কাজ করতে অনেক ইজি হবে। তাহলে দেখুন এই যোগ আকারে থাকা কটা, যোগ থাকলে কি হয়? বিয়োগ হয়। তাহলে এদিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, কিন্তু সমানের পর যে থাকে সে সবসময় সমানের পরেই থাকবে, এটা মাথায় রাখবেন। সমানের পর যে থাকে সে সবসময় সমানের পরেই থাকবে। তাহলে সুতরাং ক থেকে 160 থেকে 20 গেলে কত হয়? 140। এটাই হবে আমাদের 1 নম্বরের আনসার। এবার আমরা 2 নম্বরে আসি। এখানে বলছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, দেখুন এবারও একটি সংখ্যাটা কোন সংখ্যা সেটা বলে দেয় নাই। তাহলে ক ধরবো, ককে 7 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 5 ও ভাগশেষ 4 হয়। দেখুন এখানে এখানে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, কোনো সংখ্যাকে যখন ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই ভাজ্য হয়, আপনারা ক্লাস 4-এ শিখে আসছেন। আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে ভাজক বলে, আর ভাগফল আর ভাগশেষ আপনাদের দিয়ে দেওয়া আছে। যদি বলি তার মানে আমাদের যেটা দেখে ভাগ করা হয়েছে, যেটাকে ভাগ করা হয়েছে সেটাকে ভাজ্য বলতেছে, এই ভাজ্যটাই আমাদের বের করতে হবে। যেহেতু যেটা দ্বারা ভাগ করছে 7 দিয়ে ভাগ করছে, তার মানে এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ, এই তিনটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি? ভাজ্য। তাহলে আমরা ভাজ্য সমান কি জানি? ভাজ্য সমান ভাজক গুণ
ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ কি শেষ? ভাগ শেষ। ঠিক আছে, এতটুকুর মধ্যে মানগুলো বসিয়ে দিব। তাহলে যা যা দেখছিলাম তা তাই বসাবো। তাহলে ভাজক ছিল আমাদের 7, আপনারা একটু বই নিয়ে বসলে আরও ইজি হবে। ভাগফল হবে 5, ভাগফল 5 দেওয়া ছিল, যোগ আছে, যোগ দিলাম, আর ভাগশেষ আছে 4। এটা হলো একটা সূত্র, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, এটা আপনারা কোনো ভাগ দিয়েও করেও আপনারা এই সূত্রটা বের করে ফেলতে পারেন, যেহেতু আপনারা প্রাইমারি লেভেলে, তাই আপনারা এটা মুখস্থ করে রাখলে আপনাদের জন্য অনেক ইজি হবে। তাহলে যার যার মান বসিয়ে দিলাম, ভাজকের মান 7 ছিল বসালাম, গুণ দিলাম, ভাগফল 5 ছিল বসিয়ে দিলাম, যোগ ছিল বসালাম, ভাগশেষ 4 ছিল বসিয়ে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, গুণের কাজ সবসময় আগে হবে, যোগের কাজ তারপরে হবে। ঠিক আছে, আরও একটা ভালো করে মাথায় রাখি, ব্র্যাকেটের কাজ সবার আগে, ব্র্যাকেটের কাজ সবার আগে। সেটা ফার্স্ট ব্র্যাকেট হলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে হবে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হবে, তারপরে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ হয়ে থাকে। সেই জিনিসটা মাথায় রেখে দেবেন। ঠিক আছে, দেখেন গুণের কাজ যোগের আগে, তাহলে যোগের আগে মানে এখানে গুণের কাজ আগে হবে। তাহলে গুণ এই দুইটা সংখ্যার মাঝে আছে, তাহলে সাথে সাথে 5 গুণ করলে 5 সাথে কত হয়? 35 বসিয়ে দিলাম। যোগ 4-এর তো কাজ করি নাই, তাই যোগ 4টা আমরা স্থির রেখে দিব। তাহলে এখন 35 আর 4 যোগ করে দিন, তাহলে ভাজ্যের মানটা হলো 39। দেখুন এখানে বলেছে এটা হলো 18 নং পৃষ্ঠার, একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। ক সংখ্যক বাহু আছে, তাহলে ক সংখ্যক বাহু মানে কি? মানে চতুর্ভুজের কয়টি বাহু আছে সেটা বলছে। আমরা জানি চতুর্ভুজ মানে 4টা বাহু নিয়ে যে ভুজ, 4টা বাহু নিয়ে যে ক্ষেত্র, তাকেই চতুর্ভুজ বলে। তার মানে চতুর্ভুজে কয়টি বাহু থাকে? 4টি বাহু থাকে। তার মানে ক সংখ্যক বাহু বলতে 4টি বাহু বোঝাচ্ছে। তাহলে উত্তর হবে 1 নম্বরের উত্তর আমরা পাচ্ছি তাহলে ক সমান 4। ঠিক আছে, ক সংখ্যক বাহু মানে 4টি বাহু আছে সেটা বোঝাচ্ছে। এবার দেখি 2 নাম্বার, এখানে বলেছে দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। দেখেন ক টাকা জিনিসের মূল্য, চাল কিনছে যে ক টাকায়, তার মানে জিনিসের মূল্যটা মানে চালের মূল্য হলো ক টাকা। তাহলে দিছে 500 টাকা, ফেরত পাইছে 85 টাকা। একটা ছোট সংক্ষিপ্ত উদাহরণের মাধ্যমে বুঝি। মনে করুন আপনি 2 টাকা দিয়ে কোনো একটি চকলেট কিনলেন, ঠিক আছে, কিন্তু আপনি দোকানদারকে 5 টাকা দিলেন। দোকানদারকে কয় টাকা দিলেন? 5 টাকা দিলেন। তাহলে আপনি কয় টাকা ফেরত পাবেন? 3 টাকা ফেরত পাবেন। তাহলে এখানে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারতেছেন যে আপনি যত টাকা দিছেন সেটার থেকে আপনি যে চকলেট নিছেন সেটার মূল্যটা বিয়োগ করেই আপনাকে ফেরত মূল্যটা পাইতে হয়। ঠিক আছে, মানে আপনি যত টাকা দিছেন তার থেকে জিনিসের মূল্যটা বাদ দিলে আপনি কত টাকা ফেরত পাবেন সেটা পেয়ে যাবেন। তাহলে সেই অনুসারে দোকান থেকে ক টাকায় যখন চাল কিনছে, দেওয়ার সময় 500 টাকা দিছে, 85 টাকা ফেরত পাইছে। তার মানে কি বোঝাচ্ছে? 500 টাকা মোট দিছে, সেখান থেকে ক টাকা যে মূল্য, মানে জিনিসটার মূল্য যে ক টাকা, সেটা বিয়োগ করলে আমরা 85 টাকা পাবো। মানে 5 টাকায় আপনি দিছিলেন, ঠিক আছে, 5 টাকা আপনি দিছিলেন, কিন্তু এখানে দিছে কত টাকা? 500 টাকা দিছে। এখানে কত টাকা দিছে? 500 টাকা দিছে। ওখানে চকলেট কিনছিলেন আপনি কত? 2 টাকার, কিন্তু এখানে চাল কিনছে কয় টাকার? ক টাকার। এই যত টাকার কিনছে সেটা বিয়োগ করবেন, তাহলে ফেরত মূল্যটা পেয়ে যাবেন। তাহলে ফেরত মূল্য কত ছিল? 85 টাকা। তাহলে এখান থেকে কয়ের মূল্যটা বের করে নেন। কীভাবে বের করবেন? 500, দেখেন এর আগে কিছু নাই, মানে এর আগে সমান চিহ্ন আছে। এর আগে কি আছে? সমান চিহ্ন আছে। এর আগে সমান চিহ্ন আছে, সমান আর সংখ্যার মাঝখানে কিছু নাই, মানে এই সংখ্যাটা যোগাত্মক বুঝতে হবে, মানে এর আগে যোগ আছে বুঝে নিতে হবে। তাহলে যদি যোগ থাকে এটা অন্য পাশে চলে আসলে বিয়োগ হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যোগ থাকলে অন্য পাশে গেলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে অন্য পাশে গেলে যোগ হয়ে যাবে, পক্ষান্তরের নিয়ম, মানে সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে গেলে। তাহলে বিয়োগ কটা সমান চিহ্নের এ পাশে গেলে তাহলে এটা যোগ ক হয়ে যাবে। তাহলে সমান চিহ্নের পর যোগটা দেওয়া লাগে না, এমনি লিখলেই বোঝা যাবে এটা যোগ আকারে আছে। ঠিক আছে, তাহলে এখানে ক সমান কত পাচ্ছি? 500 থেকে 85 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 415। তার মানে কত টাকার চাল কিনছে সে? 415 টাকার চাল কিনেছে। 415 টাকার চাল কিনছে, এটা বোঝার পর আমরা এখন 3 নাম্বারটা দেখব। খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ দেওয়া হলো। 3টি করে ভাগ করে দেওয়া হলো।
দেখুন 3 নম্বরে বলছে খ সংখ্যক কলম আছে, সেটা 12 জনের মধ্যে ভাগ করছে, তাহলে 3টা করে ভাগে পাইছে, সেটাই বোঝানো হয়েছে। মানে খ সংখ্যক কলম আছে, 12 জনের মধ্যে ভাগ করছে, তাইলে প্রত্যেকে 3টা করে পাইছে। তাহলে এখান থেকে আমরা যদি খর মানটা আমরা বের করতে চাই, এখানে বা দিবেন, হ্যাঁ আমি আগেরটাতে বা দেওয়া হয়নি, এখানে বা দিবেন, খটা রাখবেন, এই ভাগ টাকা 12টা ওই পাশে চলে গেলে গুণ হয়ে যাবে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সমান চিহ্নের পর যে থাকে তাকে সবসময় আগে লিখতে হয়। আগেই বলছিলাম পক্ষান্তরের সময় ভাগ থাকলে গুণ হয়ে যায়, অন্য পাশে গেলে গুণ থাকলে অন্য পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং খ সমান 36, 3 12 36, ঠিক আছে। তার মানে 36টি কলম 12 জনের মধ্যে ভাগ করে দিলে 3টা করে ভাগে পাবে, ঠিক আছে। এখন এইগুলো আমরা করব, গয়ের মান নির্ণয় করব। এখানে যেভাবে আছে সবগুলো আমরা সমীকরণগুলো তুলে নিব এবং আপনাদের একে একে দেখাবো। তাহলে চলুন এখন করে ফেলা যাক। যেহেতু 18 পৃষ্ঠার মধ্যে আছি আমরা, 18 পৃষ্ঠার 1 নম্বরে বললো এভাবে গ যোগ 12, গ যোগ 12 সমান পাচ্ছি এখানে 19। তাহলে এখানে গয়ের মানটা বের করতে হচ্ছে। তাহলে গয়ের মানটা যদি বের করতে চাই, গকে রেখে দিবেন, যোগ 12টা অন্য পাশে গেলে বিয়োগ 12 হয়ে যাবে, আর এখানে 19 আছে লিখলাম। তাহলে সুতরাং গ সমান 19 থেকে 12 গেলে কত হয়, 7। এরপর আমরা 2 নম্বরটা করতেছি। 2 নম্বরে বললো 48 বিয়োগ গ সমান 33, ঠিক আছে, এইভাবে করে দেওয়া আছে। এখন এই বিয়োগ আকারে থাকলে অন্য পাশে পাঠিয়ে দিব, যোগ থাকলে একই পাশে রেখে দিব, কিন্তু বিয়োগ আকারে থাকলে ওই আগের অঙ্কটা দেখলেও বুঝতে পারবেন, একটু করে উপরে যাই, এই বিয়োগ আকারে থাকলে অন্য পাশে পাঠিয়ে দিলে আমাদের কাজটা সহজ হয়। না হলে অন্যভাবে করতে গেলে, মানে এইভাবে করতে গেলে অনেক ঝামেলা হবে। তাহলে বিয়োগ কটা আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে বিয়োগ গটা অন্য পাশে গেলে যোগ্য হয়ে যাবে। সমান চিহ্নের পর যদি যোগ আকারে থাকে যোগ দেওয়া লাগে না। তাহলে 33-এর আগে কিছু নয়, মানে যোগ আছে, সেটা এই পাশে চলে আসলে বিয়োগ আকার রূপ লাভ করবে। তাহলে সুতরাং গ সমান আমরা পাবো কত, 48 থেকে 33 বিয়োগ করলে আপনি উত্তর পাবেন 15। এবার আমরা 3 নম্বর দেখব। 3 নম্বরে বলেছে 8 গুণ গ সমান 32, 8 গুণ গ সমান 32। এখন দেখেন 8টা এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে গ সমান দিয়ে 8টা এখানে গুণ আকারে আছে, এ পাশে চলে গেলে ভাগ আকার রূপ লাভ করবে। এখানে সমানের পর 32 আছে, দিয়ে দিলাম। তাহলে গ সমান 32কে 8 দিয়ে ভাগ করলে 4 8 32, তাহলে গ সমান পেয়ে গেছে 4, ঠিক আছে। এবার 4 নাম্বার দেখা যাক। 4 নম্বরে বলছে 81 ভাগ গ সমান 9, ঠিক আছে। এখান থেকে আমরা যদি গ এর মান বের করতে চাই, বিয়োগ গ থাকুক বা ভাগ গ থাকুক, এটাকে অন্য পাশে পাঠিয়ে দিবেন, আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। যদি যোগ গ এবং গুণ গ থাকে, সেটাকে এই পাশে রেখে, যে পাশে আছে সেই পাশে রেখে দিলেই চলবে, কিন্তু অন্য সংখ্যাটাকে অন্য পাশে পাঠিয়ে দিবেন। কিন্তু বিয়োগ আকারে বা ভাগ আকারে থাকলে সেটাকে অন্য পাশে পাঠিয়ে দেন। তাহলে 41 ভাগ্যটা, ভাগ্যটা ওই পাশে গেলে গুণ গ হয়ে যাবে, তাহলে 9 গুণ গ হচ্ছে, ঠিক আছে। তার মানে 9টা এখন আর যোগাত্মকভাবে নাই, 9টা এখন গুণাত্মক আছে। তাহলে এই পাশে চলে আসলে সেটা কি রূপ লাভ করবে, ভাগাকার রূপ লাভ করবে। গুণ থাকলে অপর পাশে আসলে ভাগাকার হয়ে যায়। তাহলে গ সমান 81 ভাগ 9, তাহলে 81কে 9 দিয়ে ভাগ করলে তাহলে গ সমান 9 নং 81, তার মানে উত্তর হবে 9। এবার দেখব আমরা 19 নম্বর পৃষ্ঠায় 1 নাম্বার, একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল কিনছে ও একটি ক্রিকেট বলের ব্যাট ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। দেখুন আমরা জানি, যদি একটি টেনিস বলের মূল্য যদি 24 টাকা হয়, আমি যদি একটু সংক্ষিপ্তভাবে দিই, একটা কলমের মূল্য মনে করেন 2 টাকা, একটি কলমের মূল্য 5 টাকা, একটি কলমের মূল্য মনে করেন 5 টাকা। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় 2টি কলমের মূল্য কত, আপনি অবশ্যই বলবেন 10 টাকা। কিভাবে, একটি কলমের মূল্য 5 টাকা, তার সাথে যদি 2 গুণ করেন 5 দুগুণে 10 হবে, ঠিক আছে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি একটি কলমের মূল্য 5 টাকা, তাহলে 5টি কলমের মূল্য কত, তাই আপনি বলবেন 5 5 25 টাকা। ঠিক তেমনই এখানে একটি টেনিস বলের মূল্য দিয়ে দেওয়া আছে, ক সংখ্যক টেনিস বল বের করতে বলছে, তাহলে একটি টেনিস বলের মূল্যের সাথে যতগুলো সংখ্যা বলছে সেটা অবশ্যই গুণ হবে, তার মানে ক গুণ 24 হয়েছে, ঠিক আছে। তার সাথে একটা ব্যাট কিনছে বলছে, তাহলে এই ব্যাটের দামটাও যোগ হবে, যোগ হয়ে মোট 246 টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কয়ের মানটা বের করে নেব। সরাসরি কথা না বাড়ি আমরা এই গাণিতিক বাক্যটা তুলে আপনাকে কয়ের মানটা বের করে দেখাবো। এবং এইখানের মধ্যে মোট কথায় আমাদের কি বের করতে হচ্ছে, ক সংখ্যক ব্যাট,
ক সংখ্যক টেনিস বল মানে কয়টা টেনিস বল সেটা আমরা বের করে দেখাবো। তাহলে আমরা 19 পৃষ্ঠার 1 নাম্বারটা করতেছি। এটার সমীকরণটা আপনাদের বইয়ে দেওয়া আছে, আমি এখনই দেখালাম আপনাদের। ক গুণ 24 যোগ 150 সমান 246। সিস্টেমটা দেখেন, এখানের মধ্যে ক গুণ 24 আছে, যোগ 150টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, কারণ আমাদের একটা মাত্রই উদ্দেশ্য ক এর মান বের করা। তাহলে ক এর মান বের করতে হলে আস্তে আস্তে ক এর সাথে থাকা সমান চিহ্নের এই পাশে, সমান চিহ্নের এক পাশে ক এর সাথে থাকা অন্যান্য সংখ্যাগুলোকে অপর পাশে পাঠিয়ে দিব পক্ষান্তরের নিয়ম অনুসরণ করে। তাহলে প্রথমে আমি এই সংখ্যাটাকে নিলাম, দূরবর্তীটাকে। তাহলে দূরবর্তীতে এখানে আছে কি, এটা যোগ 150, তাহলে সেটাকে অন্য পাশে পাঠিয়ে দিলে বিয়োগ 150 হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ হয়। আর এখানে 246 আছে, সমানের পর সেটাকে আগে লিখতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি, ক গুণ 24 সমান 246 থেকে 150 বিয়োগ করলে আশা রাখি 96 হবে। ঠিক আছে, এখন এখানে দেখেন ক গুণ 24টা অপর পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ 24-এ রূপান্তরিত হয়ে যাবে, আর সমানের পর 96 আছে, লিখে নিলাম। ক্লিয়ার? সুতরাং আমরা জানি 4 দিনে 96 মানে 4 24 96 হয়, তাহলে এখানে 4 হবে। তাহলে আমাদের টেনিস বলের সংখ্যা কয়টা ছিল, 4টি টেনিস বল ছিল। আপনারা এরপর সুতরাং দিয়ে লিখে দিবেন, সুতরাং টেনিস বল ছিল 4টি। এবার আমরা 3 নংটি দেখব। এখানে 3 নংয়ে বলছে, এখানে 19 পৃষ্ঠারই দেখতেছি, দেখুন এই যে 19 পৃষ্ঠা, এই 19 পৃষ্ঠার মধ্যে আমরা 3 নাম্বারটা দেখতেছি। দেখুন, আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানিকে মোট খ টাকা দিল। প্রতিটি ডিমের টাকা 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। 1 নম্বরে বলছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি। দেখুন, এগুলো সম্পর্কগুলো দেখাতে গেলে এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন, এটা সম্পর্কটা দেখাতে গেলে গাণিতিক বাক্যের মাধ্যমেই দেখাইতে হবে। তাহলে চলুন দেখাই। এখানে একটা ডিমের দাম দেওয়া আছে, তাহলে ও ডিম কিনছে কয়টা, ক সংখ্যক ডিম কিনছে। আগেরটাতেও করছিলাম আমরা, ক সংখ্যক টেনিস বল যখন বের করছি, একটা টেনিস বলের মূল্যের সাথে ক গুণ করছিলাম। তাহলে ঠিক একইভাবে এখানে একটা ডিমের মূল্যের সাথে আমরা ক গুণ করব, যেহেতু ক সংখ্যক ডিম কিনছে। তাহলে ক গুণ একটি ডিমের দাম যেটা হলো 12, তাহলে ক গুণ 12 সমান যেটা পরিশোধ করছে, তাহলে পরিশোধ করছে কয় টাকা, এখানে দোকানিকে কে দিছে, কত দিছে, খ টাকা দিছে, মানে ক গুণ 12 মানে কর সাথে একটি ডিমের মূল্য গুণ হবে, যেহেতু ক সংখ্যক ডিম কিনছে, সমান দিয়ে আমরা খ লিখব। তাহলে আমরা 19 পৃষ্ঠার 3 নাম্বারটা করতেছি। এখানে দেখুন, তাহলে আমাদের 3 নাম্বার 1 নাম্বারটা হবে যে ক গুণ 12 মানে একটি ডিমের দামের সাথে ক সংখ্যক ডিম গুণ করছি, তাহলে আমরা খ টাকা পরিশোধ করব, সেটাই বোঝানো হয়েছে। আর এটাই ক খ এর মধ্যে সম্পর্ক। এবার দেখি 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে একবার বলছে ক এর মান 10, 11, 15 হলে খ এর মান কি হবে। তাহলে আমাদেরকে একবার বলছে ক সমান 10 হলে, তাহলে আমরা লিখব ক সমান 10 হলে। তাহলে ক সমান 10 হলে ক এর বদলে আমরা 10 বসিয়ে দিব, তাহলে 10 গুণ 12 সমান খ হবে। আশা করি বুঝতে পারছেন। জাস্ট ক এর মান যে 10 সেটাই আমরা বসাইছি, আর বাদ বাকিগুলো যেমন আছে তেমন লিখছি। তাহলে সুতরাং আমরা খ এর মান একটা পেয়ে যাচ্ছি, কত, 10 12 120। তাহলে 120 পেয়ে গেছি খ। আরেকবার বলছে ক সমান যদি 11 হয়, ক সমান একবার বলছে 10, আরেকবার বলছে কত, 11, আরেকবার বলছে 15। তাহলে চলুন করা যাক। তাহলে ক এর বদলে আমরা এবার কত বসাবো, 11। তাহলে 11 গুণ 12 সমান খ। ঠিক আছে, তাহলে সুতরাং খ সমান কত পাচ্ছি, 12-এর সাথে 11 গুণ করেন, তাহলে 131 পাবেন। 12 11 131 হয়। আবার বলছে ক সমান 15 হলে, ক সমান কি হলে, 15 হলে। তাহলে এবার ক এর বদলে কত বসাবো, 15 বসাবো। তাহলে 15 গুণ 12 সমান খ। তাহলে সুতরাং খ সমান কত হয়, 15 12 করলে আশা করি 180 হবে। তাহলে খ এর মানগুলো আমরা বের করে নিয়ে নিয়েছি। এবার দেখব আমরা 19 পৃষ্ঠার 2 নাম্বারটা। এখানে বলছে রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিল। দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। ভালোভাবে বুঝবেন, ক সংখ্যক টিস্যু বক্স কিনছে 48 টাকা দরে। 48 টাকা দরে যখন লিখছে মানে একটা টিস্যু বক্সের দাম 48 টাকা বোঝাচ্ছে। কীভাবে বুঝলাম, এখানে দরে শব্দটা দিয়ে একটা টিস্যু বক্সের দাম বোঝাচ্ছে। তাহলে একটা টিস্যু বক্সের দামের সাথে ক গুণ করব, কারণ ক সংখ্যক টিস্যু বক্স কিনছে। তাহলে 48 গুণ ক মানে ক সংখ্যক টিস্যু বক্স কেনার পর যে টাকাটা দিছে সে দোকানিকে, তাকে ফেরত দিছে 116 টাকা। তাহলে সিস্টেমটা এরকম হচ্ছে।
মানে এখানে 48, এখানে ক হবে 48 গুণ ক সমান সমান খ টাকা দিল, সেখান থেকে ফেরত পাবে কত? 116 টাকা। এটা কিভাবে বুঝবো? দেখুন, যত টাকার জিনিস কিনছে তত টাকাই তো মানুষ দিবে। তাহলে ও 48 টাকা দরে ক সংখ্যক টিস্যু বক্স কিনছে, তার মানে 48 গুণ ক, তাহলে সমান কত টাকা দিল মোট কথা। তাহলে যে টাকাটা সে দোকানিকে দিল, তারপর যে টাকাটা ফেরত পেল, সেটা যদি বিয়োগ করে পণ্যের মূল্যটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে 48 গুণ ক সমান খ বিয়োগ 116 হবে। তাহলে 2 নম্বরে দেওয়া হলো যেমনটা, ঠিক 2-এর একটা আমরা করতেছি কি, 48 গুণ ক সমান দিয়ে আমাদের করতে হবে কি, খ বিয়োগ 116। এটা হলো আমাদের সমীকরণ। এখানে 2 নম্বরে বলা হলো ক্ষয়ের মান 5 হলে কয়ের মান 5 হলে ক্ষয়ের মানগুলো নির্ণয় করুন। দেখুন এবার 2 নম্বরে এই কয়ের মানটা আমাদের কত বসাইতে বলতেছে? 5 বসাইতে বলতেছে। তাহলে আমরা কয়ের বদলে কি বসিয়ে দিব? 5 বসিয়ে দিব। তাহলে সমান দিয়ে আরগুলো সেম টু সেম রাখবো, শুধু কয়ের মানে না পাল্টাবো, আরগুলো সেম টু সেম রাখবো। তাহলে ক সমান 5 প্রশ্ন অনুসারে। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব? ক্ষয়ের মান বের করব। তাহলে 48-এর সাথে 5 গুণ করলে আপনি হয়তো বা 240 পাবেন। খ বিয়োগ 116 আছে, লিখে নিলাম। ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে 240 বিয়োগ আকারে থাকা জিনিসটা এই পাশে চলে এসে যোগ আকার করবে, কারণ আপনার উদ্দেশ্য হলো ক্ষয়ের মান বের করা। তাহলে সুতরাং খ সমান আপনি পেয়ে যাচ্ছেন 240-এর সাথে 116 যোগ করলে হয় 356। তাহলে আপনার ক্ষয়ের মানটা পাচ্ছেন 356।